ছাত্রছাত্রীরা, ক্লার্কশিপ পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 40 নম্বর থাকছে জিকে থেকে। এই 40-এর মধ্যে তোমরা যদি অন্তত 35-এর কাছাকাছি স্কোর করতে না পারো, তাহলে কিন্তু চাকরির আশা করাটা খুব কঠিন হয়ে যাবে। আর এই 35 নম্বর বা তার কাছাকাছি স্কোর করতে গেলে তোমাদেরকে প্রাণপণে খাটতে হবে। আজকে আমি তোমাদেরকে জিকেতে যেভাবে পড়াতে চাচ্ছি, এই টেকনিকে পড়াশোনা করে কিন্তু আমি নিজে ক্লার্কশিপে সফল হয়েছি। ফলে বুঝতেই পারছো আমি খুব একটা হাওয়ায় ভেসে কথাগুলো বলছি না। আজকে যে ধরনের ভিডিও আমি তোমাদেরকে দিতে চলেছি, জিকের ভিডিওগুলোকে আমি মোটামুটি 3টে ভাগে ভাগ করছি। এক ধরনের ভিডিওতে থাকবে ক্লার্কশিপের বিগত বছরে এসছে এরকম প্রশ্ন উত্তর এবং তাই নিয়ে আলোচনা। একটা ভিডিওতে থাকবে, মানে এক ধরনের ভিডিওতে থাকবে সাবজেক্ট ওয়াইজ তার চ্যাপ্টার ধরে ধরে আলোচনা, এবং আরেক ধরনের ভিডিওতে থাকবে সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। তো এইভাবে যদি তোমরা জিকেটা পড়ো, তাহলে তোমরা বুঝতেই পারছো জিকের কোনো দিক আর বাকি থাকছে না। আমি ক্লার্কশিপ পরীক্ষার আগে চেষ্টা করব তোমাদেরকে জিকের সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেওয়ার, যাতে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হয়। আজকে আমি তোমাদেরকে ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করছি। ক্লার্কশিপের বিগত বছরে এসেছে এই রকম প্রশ্ন উত্তর শুরু হচ্ছে আজকে। তোমরা ভিডিওটা দেখো। আজকে আমি তোমাদের সামনে 2006 এবং 2007 সালে ক্লার্কশিপে প্রিলিমিনারিতে ইতিহাসে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলোর উত্তর, প্রশ্ন এবং উত্তর, এবং তাই নিয়ে অল্প কিছু আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন ছিল, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? উত্তর, এখানে সেতার, বিভিন্ন জায়গায় সেতার আছে, কিন্তু জেনে রাখবে আমির খসরু কিন্তু তবলা এবং সেতার এই দুটো বাদ্যযন্ত্র আবিষ্কার করেছিলেন। আমির খসরু সম্পূর্ণ নাম আবুল হাসান ইয়াসমিন উদ্দিন খসরু। জন্ম 1253 সালে ভারতের পাতিয়ালায়। তিনি নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য ছিলেন। তিনি প্রাচীনতম জ্ঞাত মুদ্রিত অভিধান খালিক ই বারি লিখেছিলেন। তিনি কাওয়ালির জনক। তিনি ভারতে গজল গান চালু করেন। তাকে ভারতের তোতা পাখি বা ভারতের কণ্ঠস্বর বলা হয়। আমির খসরুকে উর্দু সাহিত্যের জনক বলা হয়। তিনি সুলতান বলবনের সৈনিক হিসাবে যোগদান করেছিলেন। বলবনের পুত্র বুঘরা খান তাকে বাংলার শাসনকর্তা হিসাবে নিয়োগ করেন। পরবর্তীতে জালাল উদ্দিন খলজি তাকে আমারত উপাধিতে সম্মানিত করেন। তখন থেকেই তার নাম হয় আমির খসরু। তিনি সেতার ও তবলা আবিষ্কার করেন, একটু আগেই বললাম। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল রীতির প্রবর্তন করেন। ইমন, বাহার, কাফি, শাহগরি, শাহানা ইত্যাদি রাগ তিনি প্রবর্তন করেছিলেন। চলো এবার পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান ছিল উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ, রাজেন্দ্রলাল মিত্র। উত্তর হবে উইলিয়াম জোন্স। 1784 সালের 15ই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল কলকাতার ফোর্ট উইলিয়ামে। ওয়ারেন হেস্টিংস এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। প্রথম সভাপতি ছিলেন উইলিয়াম জোন্স। 1829 সাল থেকে ভারতীয়রা এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারেন, অর্থাৎ তার আগে কিন্তু ভারতীয়রা এই প্রতিষ্ঠানের সদস্য হতে পারতেন না। 1833 সালে রামকমল সেন প্রথম ভারতীয় সম্পাদক হন এবং 1885 সালে রাজেন্দ্রলাল মিত্র প্রথম ভারতীয় সভাপতি হন। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা খাতা পেন নিয়ে বসো। আমি যে কথাগুলো বলছি, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো তোমরা লিখে নাও। নেক্সট প্রশ্ন, অপালা, লোপামুদ্রা, গার্গী এই 3 বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? অপশান ছিল বৈদিক যুগ, মৌর্য যুগ, কুষাণ যুগ এবং গুপ্ত যুগ। উত্তর হবে বৈদিক যুগ।
পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত। উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো, মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল এ পল্লব রাজাদের আমলে, বি চোল রাজাদের আমলে, সি পাণ্ড্য রাজাদের আমলে এবং ডি বাতাপির চালুক্য রাজাদের আমলে। এটার উত্তর হবে পল্লব রাজাদের আমলে। মহাবলীপুরমের অন্য নামগুলি হল মামল্লপুরম বা মামল্লপাটনা। মার্কোপোলোর সময় এটি 7 প্যাগোডা বা সপ্ত মন্দির নামে পরিচিত ছিল। মহাবলীপুরম শব্দের অর্থ অধিক বলধারী ব্যক্তির আবাসস্থল। পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মহাবলী। তার নামানুসারেই শহরটির নামকরণ করা হয়। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরবর্তী প্রশ্ন ছিল, গীতগোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? ধর্মপাল, দেবপাল, বল্লাল সেন, লক্ষণ সেন। উত্তর হবে লক্ষণ সেন। গীতগোবিন্দম সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রচনাকাল 12 শতক। গ্রন্থটিতে 12টি স্বর্গ ও 72টি শ্লোক আছে। কবি জয়দেবের জন্ম পশ্চিমবঙ্গের বীরভূমের কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রামে। জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজ্যসভার পঞ্চরত্নের অন্যতম রত্ন। অন্য রত্নরা ছিলেন গোবর্ধনাচার্য, শরণ, ধৈ এবং উমাপতি ধর। পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। উত্তর হবে আকবর। এই জায়গাটির আগে নাম ছিল সিক্রি গ্রাম। আগে এখানে বিখ্যাত সাধক শেখ সেলিম চিস্তির খানকা ছিল। 1569 সালে এখানে জাহাঙ্গীরের জন্ম হয়। 1573 সালে আকবরের গুজরাট বিজয়ের পরে শহরটির নাম হয় ফতেপুর সিক্রি। এখানে বিশ্বের উচ্চতম দরজা বুলন্দ দরওয়াজা অবস্থিত। গুজরাট জয় উপলক্ষে সম্রাট আকবর 1601 সালে এই দরজা তৈরি করেন। দরজাটির অন্য নাম বাদশাহী দরজা। 1571 সাল থেকে 1585 সাল পর্যন্ত এই শহরটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? অপশান এ গুরু নানক, বি গুরু অর্জুন, সি গুরু তেগ বাহাদুর, ডি গুরু গোবিন্দ সিংহ। এটার উত্তর তোমরা সবাই জানো, উত্তর হবে গুরু নানক। আচ্ছা, গুরু নানক এবং শিখদের অন্য গুরুদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি দাদাভাই নওরোজি, ডি বদরুদ্দিন তয়েবজি। উত্তর হবে উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা দেখো, 1885 সালে মুম্বাইতে প্রথম জাতীয় কংগ্রেসের সম্মেলন হয়েছিল। সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তার পরের বছর 1886 সালে কলকাতায় দ্বিতীয় অধিবেশন হয়। সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। 1887 সালে মাদ্রাজে তৃতীয় অধিবেশন হয়। সেখানে সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়েবজি। বদরুদ্দিন তয়েবজি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এরপরে যে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো হয়েছিল সেটা হচ্ছে, অনেকগুলো অধিবেশন হয়েছিল, সবকটা আমি আর বলছি না, শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলো বলছি। 1907 সালে সুরাট অধিবেশন, সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। এরপরে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে সেটা হলো 1916 সালে লখনৌ অধিবেশন, সভাপতি ছিলেন এসি মজুমদার। এখানে
নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে মিলন ঘটেছিল। তারপরে 1917 সালে কলকাতা অধিবেশন, সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। এরপরে দেখো 1922 সালে গয়া অধিবেশন, সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এই সময় স্বরাজ দল গঠন হয়। 1923 সালে দিল্লির বিশেষ অধিবেশন, সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সে সভাপতি হয়েছিলেন। 1924 সালে বেলগাঁও অধিবেশন, সভাপতি ছিলেন গান্ধীজি। গান্ধীজি একবারই কিন্তু সভাপতি হয়েছিলেন। 1925 সালে কানপুর অধিবেশন, সভাপতি হয়েছেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। নেক্সট হচ্ছে 1929 সালে লাহোর অধিবেশন, সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এই সময় ওই 1929 সালে প্রথমবার পূর্ণ স্বরাজ দাবি করা হয়। 1933 সালে কলকাতা অধিবেশন, সভাপতি ছিলেন মিসেস নেলি সেনগুপ্তা। মিসেস নেলি সেনগুপ্তা প্রথম বাঙালি মহিলা সভাপতি। এরপরে 1937 সালে ফৈজপুর অধিবেশন, সভাপতি জওহরলাল নেহেরু। এইবার প্রথম গ্রামে অধিবেশন হলো। 1938 সালে হরিপুরা অধিবেশন, সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। তারপরের বছর 1939 সালে ত্রিপুরী অধিবেশন, সভাপতি এবারও সুভাষচন্দ্র বসু। এইবার কিন্তু নেতাজি পদত্যাগ করেন এবং নেতাজি পদত্যাগ করলে পরে তারপর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন এবং এইবার প্রথম কংগ্রেসের নির্বাচন হয়েছিল এবং ফরওয়ার্ড ব্লক দল গঠন করা হয়েছিল। নেক্সট 1946 সালে মিরাট অধিবেশন, সভাপতি ছিলেন জে.বি. কৃপালনী। তিনি ভারতের স্বাধীনতা পর্যন্ত সভাপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? অপশান ছিল 1905, 1909, 1911 এবং 1914। উত্তর 1911। নেক্সট দেখো, সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেন কে? দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তয়েবজি, রমেশচন্দ্র দত্ত। সম্পদের নিষ্কাশন বলতে ভারত থেকে সম্পদ ইংল্যান্ডে চলে যাচ্ছে, ভারত থেকে সম্পদ নিয়ে ইংল্যান্ডে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এই কথাটাকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হলেন রমেশচন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, একটু আগেই আমি বললাম, অ্যানি বেসান্ত। নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, নাকি দীনবন্ধু মিত্র, নাকি দ্বিজেন্দ্রলাল রায়, নাকি গিরিশচন্দ্র ঘোষ? দেখো উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নাটকটা নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর ক্ষেমঙ্করেণ কেনচিৎ পথিক ছদ্মনামে প্রকাশ করেছিলেন। নাটকটার ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই অনুবাদ নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। এই অনুবাদ প্রকাশ করার জন্য জেমস লংয়ের কারাদণ্ড ও জরিমানা হয়েছিল। এই জরিমানার টাকা দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ। এটাই কিন্তু প্রথম বাংলা নাটক যেটা ইংরাজিতে অনুবাদ করা হয়েছিল। দীনবন্ধু মিত্রের লেখা অন্যান্য নাটকগুলি হলো নবীন তপস্বিনী, কমলে কামিনী, আর দীনবন্ধু মিত্রের লেখা প্রহসনগুলি হলো বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, লীলাবতী এবং জামাই বারিক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন? অপশান এ ভগিনী নিবেদিতা, মাদাম কামা, অ্যানি বেসান্ত, মাতঙ্গিনী হাজরা। উত্তর মাদাম কামা। মাদাম কামা সম্পূর্ণ নাম ভিকাজি রুস্তম কামা। জন্ম 1861 সালের 24শে সেপ্টেম্বর গুজরাটে। পিতার নাম সোরাবজি প্রেমজি প্যাটেল, মা
জিজাবাই সোরাবজি প্যাটেল, স্বামী রুস্তম কামা। মাদাম কামা প্যারিস ভারতীয় সমিতির প্রতিষ্ঠা করেন। 1907 সালে 22 আগস্ট জার্মানির স্টুটগার্ট শহরে এক আন্তর্জাতিক সমাজবাদী সম্মেলনে তিনি ভারতের 3 রঙা পতাকার নিচে দাঁড়িয়ে ইংরেজ শাসনের সমালোচনা করেছিলেন। আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? অপশান উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ, চার্লস উইলকিন্স। উত্তর জেমস প্রিন্সেপ। সম্রাট অশোক 268 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। সম্রাট অশোকের 30টিরও বেশি শিলালিপি আছে। শিলালিপিগুলি ব্রাহ্মী খরষ্টি লিপিতে এবং গ্রিক ও আরামাইক লিপিতে এবং প্রাকৃত ভাষায় এগুলি উৎকীর্ণ করা হয়েছিল। এই শিলালিপিগুলোতে সম্রাট অশোক নিজেকে দেবনাম প্রিয় বলে উল্লেখ করেছেন এবং কোথাও কোথাও দেবনাম প্রিয়দর্শী বলে উল্লেখ করেছেন। জেমস প্রিন্সেপের জন্ম 1799 সালের 20 আগস্ট এবং মৃত্যু 1840 সালের 22 এপ্রিল। তিনি এশিয়াটিক সোসাইটির অফ বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল? অপশান ছিল রাহুল, আনন্দ, উপালি এবং মহেন্দ্র। উত্তর রাহুল। গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম নিয়ে একটা আলাদা ভিডিও করা হবে, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গৌতম বুদ্ধ এবং গৌতম বুদ্ধ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন, কালিদাস, বিজয়গুপ্ত এবং বসুবন্ধু, এই ছিল অপশান। আচ্ছা, তোমরা বলতে পারবে প্রশস্তি কী? প্রশস্তি আমরা ইতিহাস বইতে অনেক সময় পড়েছি যে এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি ইত্যাদি। প্রশস্তি বলতে আমরা ঠিক কী বুঝি? তোমরা কি বলতে পারবে? যে যারা জানো তারা অবশ্যই কমেন্ট করতে পারো। দেখো উত্তর হরিসেন। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তি এই স্তম্ভ প্রথমে কৌশাম্বী নামক এক জায়গায় ছিল। সম্রাট অশোকের লিপি এতে উৎকীর্ণ করা ছিল। পরবর্তীতে সম্রাট সমুদ্রগুপ্ত এবং তারপরে বাদশাহ জাহাঙ্গীরের লিপি উৎকীর্ণ করা হয়। 1605 সালে বাদশাহ জাহাঙ্গীরের রাজত্বকালে এটিকে সরিয়ে এনে এলাহাবাদে স্থাপন করা হয়। হরিসেন সমুদ্রগুপ্তের প্রশস্তি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। এই স্তম্ভে বাদশাহ জাহাঙ্গীরের লিপি ফার্সি ভাষায় উৎকীর্ণ করা হয়। জাহাঙ্গীরের সময় এই স্তম্ভের লিপিকার ছিলেন মীর আবদুল্লাহ মুশকিন কালাম। নেক্সট প্রশ্ন, দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? অপশান ছিল ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক। উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বিভিন্ন কারণবশত বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন? অপশান ছিল আলাউদ্দিন খলজি, শেরশাহ, আকবর এবং ঔরঙ্গজেব। উত্তর হবে শেরশাহ। কবুলিয়ত অর্থাৎ অঙ্গীকারনামা এবং পাট্টা অর্থাৎ স্বীকৃতিপত্র। কৃষকরা জমির ওপর তাদের অধিকার ও দায়িত্ব স্বীকার করে যে অঙ্গীকারনামা সরকারকে দিত তাকেই কবুলিয়ত বলা হতো। উল্টো দিকে সরকার জমির ওপর কৃষকদের সত্ত্ব স্বীকার করে যে স্বীকৃতিপত্র দিত তাকে বলা হতো পাট্টা। চলো নেক্সট প্রশ্ন, বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হোসেন শাহ, নুসরত শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ এবং রাজা গণেশ। বাংলায় ইলিয়াস শাহ, আচ্ছা চলো আগে উত্তরটা দেখে নিই। উত্তর হবে হুসেন শাহ। বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ শাসক ছিলেন জালালউদ্দিন ফতেহ শাহ। একজন হাবশি কৃতদাস জালালউদ্দিন ফতেহ শাহকে হত্যা করেন। এরপর বাংলায় কিছুদিন হাবশিদের শাসন চলে। প্রধানমন্ত্রী সৈয়দ হোসেনের নেতৃত্বে হাবশি সুলতান মুজাফফরকে বন্দী করা হয়। বন্দী অবস্থায় সুলতান মুজাফফরের মৃত্যু হলে
1493 সালে সৈয়দ হোসেন সিংহাসনে আরোহণ করেন এবং নাম নেন আলাউদ্দিন হোসেন শাহ, এবং তার সময় থেকে হোসেন শাহী বংশের সূত্রপাত। পরবর্তী প্রশ্ন, আইনি আকবরীর লেখক কে ছিলেন? আকবর, আবুল ফজল, ফৈজি, জাহাঙ্গীর। উত্তর আবুল ফজল। আবুল ফজল সম্পূর্ণ নাম আবুল ফজল ইবনে মুবারক। অন্য যে নামগুলোতেও পরিচিত তিনি ছিলেন সেগুলো হলো আবুল ফজল, আবুল ফদল এবং আবুল ফদল আল্লামি। আবুল ফজলের দাদা ছিলেন কবি আবুল ফৈজি। আবুল ফজলের লেখা বিখ্যাত বইগুলি হলো আকবরনামা বা আইনি আকবরী, রুকায়াত, ইনশা-ই আবুল ফজল। দাক্ষিণাত্য থেকে ফেরার পথে জাহাঙ্গীরের ষড়যন্ত্রে বীর সিং বুন্দেলা আবুল ফজলকে গুপ্ত হত্যা করেন। পরবর্তী প্রশ্ন ছিল, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? অপশান ছিল আব্দুল গফ্ফর খান, মৌলানা আজাদ, সতীশচন্দ্র দাশগুপ্ত, মহাত্মা গান্ধী। অপশান উত্তর হবে আব্দুল গফ্ফর খান। আব্দুল গফ্ফর খান বা তিনি বাঁচা খান বা বাদশাহ খান নামেও পরিচিত ছিলেন। তাকে সরহাদি গান্ধী বা সীমান্ত গান্ধী বা দ্য ফ্রন্টিয়ার গান্ধী নাম দেওয়া হয়েছিল। তিনি খুদাই খিদমতগার বা সুরখপোশ বা লাল শার্ট বা লাল পোশাক গড়ে তুলেছিলেন। তিনি পাখতুন পত্রিকা প্রকাশ করেছিলেন। খোদাই খিদমতগার কথাটির অর্থ হল ঈশ্বরের সেবক। নেক্সট প্রশ্ন, শকাব্দ গণনা কোন বছর শুরু হয়? অপশান এ 78 খ্রিস্টাব্দ, অপশান বি 58 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি 320 খ্রিস্টাব্দ, অপশান ডি 327 খ্রিস্টপূর্বাব্দ। উত্তর হবে 78 খ্রিস্টাব্দ। শকাব্দ বা শালিবাহনাব্দ চালু হয়েছিল খ্রিস্টাব্দের 78 বছর পরে এবং বঙ্গাব্দের 515 বছর আগে। কারোর মতে সম্রাট কনিষ্কের সিংহাসনের আরোহণের বছর থেকে শকাব্দ গণনা করা হয়। আবার কারোর মতে বিক্রমাদিত্যের পৌত্র শালিবাহন শকদের পরাজিত করে বছরটাকে স্মরণীয় করে রাখতে শকাব্দ প্রচলন করেন। এছাড়াও আরও অন্যান্য মত প্রচলিত আছে। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশান ছিল বিদ্যাসাগর, রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী এবং কেশবচন্দ্র সেন। উত্তর হবে রামমোহন রায়। 1815 সালে রাজা রামমোহন রায় কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। সভাটি 1823 সালে বিলুপ্ত হয়ে যায়। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? অপশান ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, মোহন সিং, লালা হরদয়াল। এখানে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনেকে ভুল করেছিলে। দেখো, এর উত্তর হবে রাসবিহারী বসু। আমি আজাদ হিন্দ ফৌজ নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও করব, সেটা দেওয়া হবে। সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে আজাদ হিন্দ ফৌজ সম্পর্কিত। কেন তোমরা ভুল করেছিলে, কি ভুল করেছিলে, সেখানে সেটা আলোচনা হবে। চলো পরের প্রশ্ন দেখা যাক। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? অপশান এ অশোক, বি হর্ষবর্ধন, সি কনিষ্ক, ডি সমুদ্রগুপ্ত। উত্তর সমুদ্রগুপ্ত। এর উত্তরটা সম্পর্কিত আগেই আর একটা উত্তরের ক্ষেত্রে আমি বলেছি তোমাদেরকে, ফলে এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না এখানে। চলো পরের প্রশ্ন, বন্দে মাতরম কে রচনা করেন? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি অরবিন্দ ঘোষ, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি মুকুন্দ দাস। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে বন্দে মাতরম গানটি আছে। এটি সংস্কৃত বাংলা মিশ্র ভাষায় লিখিত।
ঋষি অরবিন্দ বন্দে মাতরম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে বর্ণনা করেছিলেন? 1896 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি গেয়েছিলেন। এই গানটিতে সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য। ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র নিয়ে আলোচনা আগে একটা ভিডিওতে করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। শের শাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? অপশান জয় সিংহ, দিলির খাঁ, ব্রহ্মজিৎ গৌর এবং শায়েস্তা খাঁ। উত্তর হবে ব্রহ্মজিৎ গৌর। নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন? ক্ষুদিরাম বসু, সতীশ বসু, সূর্য সেন, অশ্বিনী দত্ত। এই প্রশ্নের উত্তর তোমাদের সবারই জানা, উত্তর হবে মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন সম্পর্কে এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সম্পর্কে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করা হবে এটাও, সেখানে এই বিষয়ক সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে আর বিশদভাবে আলোচনা করছি না। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? 1761 সালে, 1757 সালে, 1526 সালে, 1556 সালে। উত্তর 1761 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালের 21 এপ্রিল ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং ভারতে মুঘল বংশের শাসনের সূত্রপাত হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালের 5ই নভেম্বর আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী ও সেনাপতি হিমু এবং মুঘল বাদশাহ আকবরের মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধের কিছুকাল আগে দিল্লির যুদ্ধে তারদি বেগ পরিচালিত মুঘলদের পরাজিত করে হিমু দিল্লি জয় করেছিলেন এবং সিংহাসন দখল করে নিজেকে রাজা বিক্রমাদিত্য ঘোষণা করেছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালের 14ই জানুয়ারি মারাঠাদের সাথে আফগানিস্তানের সম্রাট আহমদ শাহ আবদালির সাথে এই যুদ্ধ হয়েছিল। মারাঠাদের প্রধান সেনাপতি ছিলেন সদাশিব রাও। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। ভারতের ইতিহাসের বিভিন্ন যুদ্ধ নিয়ে আলাদা আরেকটা ভিডিও করা হবে, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে, এবং সেখানে এই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান ছিল ফিরোজ শাহ তুগলক, কবির, আকবর, এদের কেউ নন। উত্তর হবে আকবর। দিন ই ইলাহি অর্থ ঈশ্বরের ধর্ম। 1582 সালে মুঘল বাদশাহ প্রবর্তিত একটি মতাদর্শ। আকবরের সভাসদদের মধ্যে যারা এই মতাদর্শটি গ্রহণ করেছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা, তারা হলেন রাজা বীরবল, শাহজাদা সেলিম এবং আবুল ফজল। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অপশান ছিল কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, জন শোর এবং উইলিয়াম বেন্টিঙ্ক। উত্তর হবে কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 সালে কর্নওয়ালিস চালু করেন। এটি কর্নওয়ালিস কোড নামক এক বৃহত্তর আইনের অংশ। এই বন্দোবস্ত প্রথমে বাংলা ও বিহারে এবং পরে বারাণসী ও মাদ্রাজের দক্ষিণ জেলায় এবং তারপরে সমগ্র উত্তর ভারতে চালু করা হয়। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অপশান ছিল পথের দাবি, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, বর্তমান ভারত। উত্তর হবে আনন্দমঠ। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। উত্তর রাজা রামমোহন রায়। 1828 সালের 20 আগস্ট রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা প্রতিষ্ঠিত করেন। 1833 সালে রামমোহন রায়ের মৃত্যুর পরে দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব দেন। 1839 সালে প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা তত্ত্ববোধিনী পত্রিকা নামে একটা পত্রিকা প্রকাশ করে।
পরবর্তীতে অক্ষয় কুমার দত্ত এবং আরও পরে 1857 সালে কেশবচন্দ্র সেন যোগদান করেন। 1868 সালে কেশবচন্দ্র সেন ভারতের ব্রাহ্ম সমাজ নামে একটা আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে অন্য সংগঠনটির নামকরণ হয় আদি ব্রাহ্ম সমাজ। 1880 সালে কেশবচন্দ্র সেন নববিধান বা নতুন নিয়ম ঘোষণা করেন। শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসুর নেতৃত্বে 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠিত হয়। 1850 সালে ব্রাহ্ম সমাজকে ব্রাহ্ম ধর্মরূপে ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এটা তোমাদের সবারই জানা উত্তর সুভাষচন্দ্র বসু। এই ক্ষেত্রেও আমি বলে রাখছি, ফরওয়ার্ড ব্লক এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আলাদা একটা ভিডিও করা হবে। এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সেখানে পেয়ে যাবে, আমি এখানে আর বিশদ আলোচনা করছি না। 1857 সালের বিদ্রোহে কে অংশগ্রহণ করেননি? নানা সাহেব, রানী লক্ষ্মীবাঈ, লালা লাজপত রায় এবং কুনওয়ার সিং। আচ্ছা, এখানে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে উত্তর হবে লালা লাজপত রায়। নানা সাহেব, ধন্দুপন্ত গোবিন্দ নানা সাহেব মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক ডালহৌসি সত্ত্ববিলোপ নীতির মাধ্যমে তার পেনশন বন্ধ করে দিলে তিনি ক্ষুব্ধ হন। 1857 সালে তিনি কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরে ব্রিটিশ বাহিনী কানপুর দখল করলে তিনি নেপালে চলে যান। 1859 সালে নেপালে বাঘ শিকারের সময় তিনি মারা যান। রানী লক্ষ্মীবাঈ, ঝাঁসির রানী নামে তিনি বিখ্যাত হয়ে আছেন। ছোটবেলায় তার নাম ছিল মণিকর্ণিকা তাম্বে, ডাকনাম মনু। পিতা মরুপান্ত তাম্বে এবং মাতা ভাগীরথীবাঈ তাম্বে। 1842 সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিওয়াকরের সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের পরে নতুন নামকরণ হয় লক্ষ্মীবাঈ। 1851 সালে তাদের পুত্র সন্তান দামোদর রাও জন্মান, কিন্তু 4 মাস বয়সেই দামোদর রাও মারা গেলে তারা আনন্দ রাওকে দত্তক নেন। 1853 সালের 21শে নভেম্বর গঙ্গাধর রাও মারা গেলে ডালহৌসির সত্ত্ববিলোপ নীতির কারণে আনন্দ রাওয়ের সিংহাসন প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি নিজেদের দখলে নিতে চায়। 1853 সালের 23শে মার্চ সেনাপতি হিউরোজের নেতৃত্বে ঝাঁসি অবরুদ্ধ হয়। আচ্ছা, এটা 1858 সালের হবে। 1858 সালের 23শে মার্চ সেনাপতি হিউরোজের নেতৃত্বে ঝাঁসি অবরুদ্ধ হয়। 1858 সালের 17ই জুন কোটা কি সরাইয়ের যুদ্ধে রানী শহীদ হন। লালা লাজপত রায়, জন্ম 1865 সালের 28শে জানুয়ারি। পিতা মুন্সি রাধাকৃষ্ণন আজাদ, তিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন, অর্থাৎ লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষ্মী বীমা কোম্পানি স্থাপন করেছিলেন। তিনি বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পালের সাথে লাল বাল পাল নামে বিখ্যাত হন। তিনি পাঞ্জাবে স্বামী দয়ানন্দ সরস্বতীর সাথে আর্য সমাজকে জনপ্রিয় করে তুলেছিলেন। সাইমন কমিশন বিরোধী প্রদর্শনে পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতরভাবে আহত হন। 1928 সালের 17ই নভেম্বর তার মৃত্যু ঘটে। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেও 1928 সালের 17ই ডিসেম্বর ব্রিটিশ পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করেন। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লিখিত? উত্তর পালি ভাষায়। ত্রিপিটক তোমাদেরকে একটু আগে আমি বলেছি যে বৌদ্ধ ধর্ম এবং
গৌতম বুদ্ধ সম্পর্কিত আলাদা একটা ভিডিও করা হবে। ত্রিপিটক সম্পর্কিত প্রশ্নের উত্তর বা বিভিন্ন ধরনের তথ্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সেখানেই পেয়ে যাবে। এই ছিল 2006 এবং 2007 সালের ক্লার্কশিপ পরীক্ষায় ইতিহাসের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো। আমি তোমাদেরকে যখন প্রশ্নের উত্তর সম্পর্কিত আরও কিছু বিস্তারিত তথ্য দিচ্ছিলাম, তখন দু একটা জায়গায় হয়তো আমার একটু বলতে অসুবিধা হচ্ছিল, সেগুলো আমি আবার ঠিকঠাক করে তোমাদেরকে বলেছি। তোমরা লেখার সময় একটু খেয়াল করে লিখবে। আর এরপরে এই চ্যানেলে ক্লার্কশিপ সম্পর্কিত, ক্লার্কশিপের জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, এগুলো সম্পর্কিত আরও বিভিন্ন ভিডিও আসতে চলেছে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, পড়াশোনা করতে থাকো। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই যারা এখনও নতুন, যারা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।